বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়ার স্ট্র্যাটেজি হলো 1 থেকে 7 নম্বর কোশ্চেনের 40 মার্কসের মধ্যে 36 থেকে 40 নিশ্চিত করা, আর রচনার জন্য 1 থেকে 1 ঘন্টা 30 মিনিট সময় রাখা, যাতে 14 থেকে 20 পেজ লেখা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমাদের আজকের ভিডিও বাংলা দ্বিতীয় পত্রের কমপ্লিট গাইডলাইন নিয়ে, যেখানে বাংলা দ্বিতীয় পত্রের কোন প্রশ্ন অ্যান্সার করা ভালো হবে এবং এক্সাম স্ট্র্যাটেজি কী হবে এবং সম্পূর্ণ বাংলা দ্বিতীয় পত্রের কমপ্লিট সাজেশন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সাজেশন ভিডিও সকল বোর্ডের সকল বিভাগের শিক্ষার্থীর জন্য, যেখানে রেড বা লাল কালার দিয়ে নাম্বারিং করা সেগুলো 7 স্টার বা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেগুলো ইয়েলো বা হলুদ কালার দিয়ে নাম্বারিং করা সেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, আর যেখানে দেখবে গ্রিন বা সবুজ কালার দিয়ে নাম্বারিং করা আছে সেগুলো একটু লেস ইম্পর্টেন্ট। এখন আসি তোমাদের প্রিপারেশনটা কেমন হবে। তোমরা যারা 40 থেকে 60 মার্কস টার্গেট করছো, তারা শুধু রেড নাম্বারিং করা বা লাল রং দিয়ে নাম্বারিং করা বা 7 স্টার মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকগুলো ভালো করে পড়ে ফেলো। আশা করছি তোমরা অনেক সহজেই পাস নিশ্চিত করতে পারবা। লাক ভালো থাকলে এ প্লাসও পেয়ে যেতে পারো। তারপর যারা 60 থেকে 80 মার্কস টার্গেট করছো, অর্থাৎ 60 থেকে 80 নম্বর টার্গেট করতেছো, তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে রেড কালার বা 7 স্টার মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক পড়তেই হবে। এটার পাশাপাশি ইয়েলো নাম্বারিং বা হলুদ রং দিয়ে নাম্বারিং করা 5 স্টার ইম্পর্টেন্টগুলোও পড়তে হবে, যারা 60 থেকে 80 নাম্বার টার্গেট করতেছো। আর যারা 80 থেকে 100 মার্কস টার্গেট করতেছো বা 80 থেকে 100 নাম্বার নিশ্চিত করতে চাচ্ছ, তাদের ক্ষেত্রে আমি এই সাজেশনে যা দিয়েছি সেগুলো পড়ে রাখাই ভালো। রেড বা 7 স্টার, ইয়েলো বা 5 স্টার এবং গ্রিন বা 3 স্টার, এই 3 ধরনের টপিকগুলো পড়ে ফেলবা যারা 80 থেকে 100 মার্কস নিশ্চিত করতে চাচ্ছ। এবার প্রথমে আসি ব্যাকরণ অংশে 30 মার্কস বা 30 নম্বর নিয়ে। তোমরা জানো প্রত্যেকটা ব্যাকরণ অংশের 1 থেকে 6 এই 6টি প্রশ্নেরই অথবা কোশ্চেন থাকে, অর্থাৎ 1-এর ক হলে 1-এর খ কোশ্চেনও থাকবে। এখান থেকে তোমাদের জন্য টার্গেট হবে বা উচিত হবে কম টাইমের মধ্যে অ্যান্সার করে ফেলা ব্যাকরণ অংশটা। তাহলে এটার জন্য মুখস্থ অংশটা পড়তে পারলে ভালো। যেরকম ধরো 1-এর খ, সবগুলোর ক্ষেত্রেই খ নাম্বার কোশ্চেনগুলো অ্যান্সার করলে আমার কাছে মনে হয় সহজ কিছুটা, এবং তোমাদের টাইমও অনেকটা সেভ হবে তোমরা যদি প্রত্যেকটা খ নাম্বার কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারো। তাহলে প্রথমে আসি 1 নাম্বার কোশ্চেন, যেখানে উচ্চারণের নিয়ম আসবে। 1-এর কতে নিয়মগুলো লিখতে হয়, সাধারণত উদাহরণসহ লিখতে হয়, উদাহরণ অবশ্যই দিতে হবে। এবং 1-এর খতে 5টি উচ্চারণ লিখতে হয়, 8টি দেওয়া থাকে। তাহলে এইগুলোর জন্য এই টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে সাজেশনটা দিয়েছি এখান থেকে এগুলো পড়ার চেষ্টা করবা। আর যারা 1-এর খ নাম্বারটা অ্যান্সার করতে যাচ্ছ শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে, যারা শুধুমাত্র পাস করতে যাচ্ছ অথবা টার্গেট 40 থেকে 60 মার্কস, তারা বিগত বছরে বোর্ড প্রশ্ন 2023, 2022 এবং 2019 পড়লেই হবে। আর যারা এ প্লাস নিশ্চিত করতে চাচ্ছ তাদের ক্ষেত্রে বোর্ড প্রশ্ন 2023, 22, 2019, 18 এবং 17 পড়লেই হবে। আর যারা 100% কমন পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে বোর্ড প্রশ্ন 23, 22, 19, 18, 17, 16, 15 পড়লেই হবে। এরকম 1 থেকে 6 প্রত্যেকটি প্রশ্নেরই খ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে এই বোর্ড কোশ্চেনগুলো পড়লেই যথেষ্ট। তোমরা তোমাদের টার্গেট অনুযায়ী তাহলে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর যাদের কিনা এরকম খ নাম্বার প্রশ্নগুলোর উত্তরগুলো এখনও মুখস্থ হয়নি, তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে অল্প সময়ে তাহলে তোমরা উচ্চারণের নিয়ম উদাহরণসহ পড়তে পারো। এখানে অল্প কয়েকটা নিয়ম আছে, এগুলো মুখস্থ করতে পারলেই হবে। খ নাম্বার কোশ্চেনগুলো অ্যান্সার করা একটু সেন্সিটিভ, কারণ অল্প একটু ভুল হলেই 1 নাম্বার কাটা যাবে। তাহলে এই ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের বিকল্প হিসেবে ক নাম্বারটাকে অপশন হিসেবে হাতে রাখতে পারো। তাহলে 1 থেকে 6 নাম্বার কোশ্চেনের জন্য খ এর জন্য সবগুলার একটাই সাজেশন থাকবে। যদি তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে অথবা মুখস্থ কম থাকে, তাহলে তোমরা ক নাম্বার অপশনটা হাতে রাখতে পারো। আর আমি অলওয়েজ সাজেস্ট করব তোমরা খ নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করো, এতে টাইম অনেক সেভ হবে এবং রিটেন পার্ট বা লিখিত অংশের জন্য অনেক টাইম পাবা। এবার আসি 2 নাম্বার কোশ্চেন, যেখানে বানানের নিয়ম লিখতে বলবে অথবা শুদ্ধ বানান আসবে। তাহলে এটার জন্য এই সাজেশনগুলো থাকলো। এবার আসি 3 নাম্বার কোশ্চেন, ব্যাকরণিক শব্দ শ্রেণী।
ব্যাকরণের শব্দ শ্রেণীর ক্ষেত্রে এই সাজেশনটাই থাকবে, কয়ের জন্য এগুলা পড়বা আর ক্ষয়ের জন্য এই বোর্ডগুলা পড়ে ফেলবা। এখন আসি কোশ্চেন নাম্বার 4, যেখানে উপসর্গ, সমাস, প্রকৃতি প্রত্যয় থাকে। রিসেন্ট টাইমসে দেখা যায় উপসর্গ এবং সমাস থেকে বেশিরভাগ কোশ্চেন চলে আসে। তাহলে উপসর্গের ক্ষেত্রে কয়ের জন্য এই কোশ্চেনগুলো পড়ে ফেলতে পারো, আর ক্ষয়ের জন্য ব্যাসবাক্য সহ সমাসটা পড়বা। এই দুইটা সাজেস্ট করছি, এই দুইটা পড়লে আমি আশা করতেছি তোমরা কমন পেয়ে যাবা। কোশ্চেন নাম্বার 5, বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব থেকেও তোমরা এই সংখ্যাগুলো পড়তে পারো কয়ের জন্য, আর ক্ষয়ের জন্য বাক্য রূপান্তরের ক্ষেত্রে এগুলা পড়তে পারো। কোশ্চেন নাম্বার 6, বাক্যের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এখানে কতে আসে বাক্য শুদ্ধ করে লেখো অথবা অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো, আর খতে আসে অনুচ্ছেদ দিয়ে দিবে, সেখান থেকে অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লিখতে বলে। তাহলে এটার জন্য 6 নাম্বারটা ভালো করে প্র্যাকটিস করার জন্য আমার সাজেশন থাকবে তোমরা এই প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো পড়ে ফেলো তোমরা তোমাদের টার্গেট অনুযায়ী। তাহলে এই হলো ব্যাকরণ অংশে 30 মার্কসের কমপ্লিট সাজেশন। এখন আমরা নির্মিত অংশে 60 মার্কসের কমপ্লিট সাজেশন দেখব। কোশ্চেন নাম্বার 7-এ দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পারিভাষিক শব্দ আর একটা হচ্ছে অনুবাদ লেখো। এখান থেকে আমি সাজেস্ট করব তোমরা পারিভাষিক শব্দটা পড়ে ফেলো। পারিভাষিক শব্দটা লিখতেও যেমন সহজ, অল্প একটু মুখস্থ করলেও অনেক সহজেই পারা যায়। তাহলে এখান থেকে পারিভাষিক শব্দ এবং অনুবাদের জন্য এই বোর্ড কোশ্চেনগুলো চালিয়ে পড়তে পারো। আর তোমরা যারা অনুবাদে অ্যান্সার করবে ভাবতেছো, তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা অ্যান্সার করে একটু রিস্ক হয়ে যায়। আমার সাজেশন থাকবে পারিভাষিক শব্দটা অ্যান্সার করো, যদি তোমাদের অ্যাটলিস্ট 8টা থেকে 9টা কমন পড়ে। আর যখন পারিভাষিক শব্দ কমনই পড়বে না, তখন অনুবাদ লেখার চেষ্টা করবা, তাহলে অ্যাটলিস্ট 6 থেকে 7 নাম্বার অনেক সহজেই পেয়ে যাবা। কোশ্চেন নাম্বার 8-এ আছে দিনলিপি বা প্রতিবেদন। আমার সাজেশন থাকবে তোমরা প্রতিবেদন অ্যান্সার করার চেষ্টা করো। প্রতিবেদন যখন একেবারেই কমন না পড়বে, তখন চাইলে দিনলিপি লিখতে পারো। আর প্রতিবেদন বা দিনলিপি লেখার জন্য সময় রাখতে হবে 15 থেকে 20 মিনিট, এবং পেজ লিখতে হবে 3 থেকে 4 পেজের মধ্যে লেখা শেষ করতে হবে। তাহলে দিনলিপির জন্য এই সাজেশনগুলো থাকবে। এখান থেকে রেড মার্ক করাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ইয়েলো মার্কগুলো একটু কম গুরুত্বপূর্ণ। প্রতিবেদনের জন্য একইভাবে এই সাজেশনগুলো থাকবে, তোমরা এগুলা পড়বা। হুবহু মুখস্থ করার দরকার নাই, তোমরা একবার একটু দেখে রাখবা, আইডিয়া নিবা কীভাবে লিখতে হয়, লেখার স্ট্রাকচারটা কী হবে, গঠনটা কীভাবে লিখতে হবে, সাজাতে হবে কীভাবে, এগুলো একটু দিনলিপি বা প্রতিবেদন লেখার ক্ষেত্রে একটু প্র্যাকটিস করতে হবে স্ট্রাকচারটা। এবার আসি 9 নাম্বার প্রশ্ন, যেখান থেকে তোমাদের ইমেল বা বৈদ্যুতিক চিঠি এবং আবেদনপত্র দেওয়া থাকবে। আমরা যে পত্রগুলো বা চিঠিগুলো লিখতাম, সেগুলোর পরিবর্তে ইমেল ফরম্যাটে সেম ইনফর্মাল লেটার বা ওই চিঠিগুলোকে ইমেল ফরম্যাটে লিখতে হবে। আর আবেদনপত্রের ক্ষেত্রেও আমরা একটু ফরম্যাটগুলো ভালো করে শিখে নেব। চাকরির নিয়োগপত্র বা সিভি কীভাবে লিখতে হয়, এটাও আমরা ভালো করে শিখে নেব। এখান থেকে লাস্ট ইয়ারে বেশ কয়েকটা কোশ্চেন এসেছিল। তাহলে ইমেলের জন্য এই ইমেল বা বৈদ্যুতিক চিঠিগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আবেদনপত্রের জন্য এই আবেদনপত্রগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোর অ্যান্সার সম্পর্কে আইডিয়া নিয়ে রাখো, যাতে পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারো। আর আবেদনপত্র বা ইমেল অবশ্যই 15 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবা, এবং 2 পেজে বেশি যাবা না। ইমেল 1 পেজের মধ্যে লেখাই ভালো। আর আবেদনপত্রের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক আবেদনপত্রগুলো 1 পেজে লিখতে হবে। আর সিভির ক্ষেত্রে বা চাকরির নিয়োগের ক্ষেত্রে 1 পেজে তোমার আবেদনটা লিখতে হবে, আর 1 পেজে তোমার কারিকুলাম ভিটে বা রেজিউমেটা লিখতে হবে, যেখানে তোমার নাম, বাবার নাম, ঠিকানা, তোমার পেশাগত যোগ্যতা এগুলো লিখতে হবে। তাহলে আবেদনপত্রের জন্য এই আবেদনপত্রগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন নাম্বার 10, যেখানে সারাংশ বা সারমর্ম লিখতে হবে অথবা ভাব সম্প্রসারণ লিখতে হবে। এখান থেকে আমি সবসময় সাজেস্ট করব তোমরা ভাব সম্প্রসারণ লেখো, কারণ সারাংশ বা সারমর্ম সবসময় কমন পড়ে না। আবার সারাংশ বা সারমর্মের ক্ষেত্রে অর্ধেক পেজের বেশি লেখা যায় না। তাহলে অর্ধেক পেজের জন্য তোমার 10 নাম্বার পাবা কি না কিংবা 8 নাম্বার পাবা কি না, এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। স্যারদের যদি
পছন্দ না হয় তাহলে কিন্তু 6-এর বেশি পাবা না। তাই সবচাইতে সেফ হয়ে যায় ভাব সম্প্রসারণ লেখা। ভাব সম্প্রসারণ একেবারে কম পারলেও তোমরা 7 থেকে 9 অবশ্যই পেয়ে যাবা। তোমাদের মেইন টার্গেট থাকবে ভাব সম্প্রসারণ পড়ার ক্ষেত্রে যে তোমার যে হেডলাইনগুলো দেওয়া হয়েছে এই হেডলাইনগুলোর মিনিংগুলো বোঝো কিনা, কিংবা যে সামারিটা বুঝাইছে এই ভাব সম্প্রসারণগুলোর প্রত্যেকটা লাইনের কিন্তু একটা সামারি আছে। এই সামারিটা তোমরা একটু আইডিয়া নিয়ে রাখবা, তাহলে সেই অনুযায়ী ভাব সম্প্রসারণগুলো লিখতে পারবা। মুখস্থ করার দরকার নেই, তোমরা শুধু আইডিয়া নিয়ে নাও কীরকম হবে, এই লাইনটার দ্বারা অথবা এই কবিতার লাইনটার দ্বারা কি বুঝিয়েছে এটা সম্পর্কে তোমরা আইডিয়া নিয়ে ফেলো। তাহলে সারাংশ বা সারমর্ম পড়তে চাইলে তোমরা এগুলা পড়তে পারো। আর ভাব সম্প্রসারণের জন্য তোমরা চাইলে এগুলা পড়তে পারো। তাহলে ভাব সম্প্রসারণের জন্য এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভাব সম্প্রসারণটা একটু গুছিয়ে লেখার চেষ্টা করবা 20 মিনিটের মধ্যে, এবং 3 থেকে 4 পেজে বেশি লিখবা না। কোয়েশ্চেন নাম্বার 11 হলো সংলাপ অথবা ক্ষুদে গল্প দিতে হবে। আমি সাজেস্ট করব তোমরা সংলাপ বা ডায়ালগ রাইটিং বা কথোপকথন এই পার্টটা অ্যান্সার করার চেষ্টা করো। ক্ষুদে গল্প প্রশ্নটা অ্যান্সার করার জন্য তোমরা চাইলে এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পড়তে পারো। তাহলে সংলাপের জন্য এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে এই সংলাপগুলো পড়তে পারো। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 12, প্রবন্ধ বা রচনা। তাহলে রচনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড রচনাগুলা। তারপর এদিক থেকে বাংলাদেশ রিলেটেড রচনাগুলো দেখে রাখতে পারো এবং দিবস রিলেটেড রচনাগুলো দেখতে পারো। এই 3টা টাইপের রচনা সবচেয়ে বেশি আসে। রেড মার্ক বা লাল কালার দিয়ে নাম্বারিং করা এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 7Sটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা রচনা প্রত্যেক বছরই চলে আসে প্রত্যেকটা বোর্ডে। তারপরে ইয়েলো মার্ক বা হলুদ নাম্বারিং করা এগুলো 5Sটা ইম্পর্টেন্ট, এবং গ্রিন বা সবুজ নাম্বারিং করা এগুলো 3Sটা ইম্পর্টেন্ট। তোমরা চাইলে এগুলো দেখে রাখতে পারো। রচনা পয়েন্ট কীভাবে লিখতে হবে এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবা। পয়েন্টগুলো কীভাবে হইতে পারে এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। রচনা 14 থেকে 20 পেজের মধ্যে লেখার চেষ্টা করবা, এবং রচনার জন্য সময় রাখতে হবে অ্যাটলিস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট। তাহলেই তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে A+ চলে আসবে ইনশাল্লাহ। পেপারে কমপ্লিট সাজেশন। আশা করছি আমার এই সাজেশন ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আমার চ্যানেলে অলরেডি বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, রসায়ন প্রথম পত্র সহ সকল এক্সামের গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হয়েছে। আশা করছি এই ভিডিওগুলো তোমাদের লাস্ট মোমেন্টসে প্রিপারেশন নিতে অনেক হেল্প করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট অফ লাক ফর ইউর এইচএসসি এক্সাম। অবশ্যই টাইম ম্যানেজমেন্ট ভালোভাবে করতে হবে। আমার আলাদা একটা ভিডিও আছে, সকল এক্সামের প্রিপারেশন অ্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে। ওই ভিডিও থেকে তোমরা অনেক সহজে টাইম ম্যানেজমেন্ট এবং পরীক্ষার স্ট্র্যাটেজি এবং এক্সাম হলের ট্যাকটিক্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবে, এবং কোন ভুলগুলো করা যাবে না তোমাদের এইচএসসি পরীক্ষায় এগুলোও বিস্তারিত দেখতে পাবে সেই ভিডিওতে। আশা করছি তোমাদের জন্য এই ভিডিওটা বেশ হেল্পফুল হবে। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করে দাও। তোমাদের এইচএসসি পরীক্ষার প্রতিটি বিষয় এক্সক্লুসিভ সাজেশন এবং এইচএসসি পরীক্ষার প্রতিটি বিষয় পরীক্ষার প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে আমাদের চ্যানেলে। আশা করছি আমার এই ভিডিওগুলা লাস্ট মোমেন্টসে তোমাদের এইচএসসি প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের অনেক হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট অফ লাক ফর ইউর এইচএসসি এক্সাম।